টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের জ্যোতিষ অনুষ্ঠানে, যে অনুষ্ঠান আপনাদের মনের মতো অনুষ্ঠান। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা বেশ কিছু সমস্যা নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করি। ভালো থাকার জন্য আমাদের সেই সমস্যাগুলো জানতে হয়, চিনে নিতে হয় সেই কঠিন প্রশ্নগুলোকে। কারণ প্রত্যেকটা মুহূর্তেই জীবনে এক একটা সময় সমস্যা এমনভাবে চলে আসে যখন আমরা কেমন একটা খেই হারিয়ে ফেলি। কি করব, কোথায় যাব, কার কাছে যাব, এই কটি কথা যখন মনের মধ্যে ঘুরপাক খায় তখন কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, শ্রী টিভির পর্দায় এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব রয়েছেন যিনি খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় সমস্যাগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করেন। আমরা সমস্যায় তো পড়ি, কিন্তু কেন সমস্যায় পড়ছি বা আদৌ আগের থেকে জানা সম্ভব কিনা সেটা যদি একটু জেনে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক সমস্যার সমাধান খুব সহজেই করতে পারি। আর ঠিক সেই সূত্র ধরেই আজকের অনুষ্ঠানে আবারও আমরা পেয়ে গেছি বৈদিক অ্যাস্ট্রোলজার ও তন্ত্র সাধিকা কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রীকে। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, যে আমরা দাম্পত্য জীবনের সুখ শান্তি নিয়ে আলোচনা করি, যে দাম্পত্য জীবন কেমন যাবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন কেমন হবে, কোনো অশান্তি হবে কিনা, থার্ড পার্সন কেউ আসবে কিনা, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু তার সাথে আরও একটি সমস্যা থাকে, সন্তান না হওয়া। এই দুঃখটা, এই কষ্টটা তারাই বোঝেন যাদের কাছে এই সমস্যাটা তারা ফেস করছেন। এবং এখন যদিও বিজ্ঞান অনেক অনেক এগিয়ে গিয়েছে এবং ট্রিটমেন্ট, চিকিৎসা শাস্ত্র প্রচুর উন্নত, যার ফলে অনেক রকম উপায় রয়েছে সন্তান হওয়ার, কিন্তু সেই উপায় অবলম্বন করতে গিয়ে আপনি ফেলিওর হচ্ছেন না, তো সেখানে আপনার কি সার্থকতা রয়েছে, আপনি কি সাকসেস হচ্ছেন, এরকম অনেক রকমের সমস্যা আমাদের জীবনে রয়েছে। তো এক একটি ধাপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সন্তানের বিষয় নিয়ে অনেক অনেক রকমের সমস্যা রয়েছে, সেগুলো আমরা জানবো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বৈদিক অ্যাস্ট্রোলজার এবং তন্ত্র সাধিকা কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। ওম প্রত্যালীঢ় পদার পীতাঙ্গ্রি শবরিধি ঘোরাট্যা হাসাপাড়া খড়গেন্দিবর কর্তি খরপর ভুজা হুঙ্কার বিজোদ্ভবা খড়বা নীল বিশাল পিঙ্গল জটা জুটাইক নাগর জুটা জাঢ্যংনাস্য কপালকে ত্রিজগত্তং হন্তুগ্রা তারা স্বয়ং। জয় মা তারা। আজ আবার চলে এসেছি আপনাদের সকলের সামনে। আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। হ্যাঁ, যে প্রশ্নটা রাখলাম যে আমরা দাম্পত্য জীবনের অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু এই সন্তান না হওয়া এবং সেটি বাস্তবায়িত করার জন্য অনেক সময় আমরা ডাক্তারের তো দ্বারস্থ হই এবং অনেক রকমের ট্রিটমেন্টের অবলম্বন করি। তো সেই ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা যায় যে কেউ সাকসেস হচ্ছে, কেউ বা ব্যর্থ হচ্ছে, সবাই যে সাকসেস হচ্ছে তা তো নয়। তো প্রথম প্রশ্ন, এই সন্তান না হওয়ার যে কারণ সেটা জাতক জাতিকার জন্মছকে কোন জায়গাটা থেকে বোঝা যাবে? দেখো পর্ণা, সন্তান না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এখন এই অল্প সময়ের মধ্যে এই আলোচনায় বিস্তারিত করা সম্ভব নয় এবং চার্টের উপরও ডিপেন্ড করছে, একদম পুরোটাই চার্টের উপরই ডিপেন্ড করছে। তো যতটুকু আমার পক্ষে বলা সম্ভব আমি দর্শক বন্ধুদের এবং তোমাকে এটা জানাবো। প্রথম হচ্ছে, কোন নারীর ছকে পঞ্চম ঘরের অধিপতি যদি 12th হাউসে গিয়ে বসে বা দ্বাদশ ভাবে গিয়ে বসে তাহলে কিন্তু সন্তান আসতে বাধা তৈরি হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি রবি, মঙ্গল এবং রাহু পঞ্চম ঘরে থাকে বা কানেকশন করে তাহলে কিন্তু 5th হাউসটা ড্যামেজ হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু সন্তান ধারণে সমস্যা তৈরি হবে। মানে কারোর যদি ধরুন লগ্ন যাই হোক, আমি একটা লগ্ন বলছি, তুলা লগ্ন, তুলা লগ্নের জাতক বা জাতিকা, মেনলি নারীদের ছকটা এক্ষেত্রে আমি বলছি, তুলা লগ্নের জাতিকার যদি পঞ্চম ঘরে রাহু এবং রবি একসঙ্গে থাকে এবং তার ঠিক 10th হাউস মানে কর্কটে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু কোনোভাবেই আইভিএফ করুক আর যাই করুক কোনোভাবেই কিন্তু সেই নারী সন্তান সম্ভবা হতে পারবে না। এটা একটা পয়েন্ট। এরকম প্রচুর পয়েন্ট রয়েছে, তার মধ্যে রয়েছে আরো পয়েন্ট, আমি বিস্তারিত আলোচনা করছি। প্রত্যন্তর সূক্ষ্মদশা, অন্তর্দশা, মহাদশা, যদি মহাদশায় রাহু বা কেতুর মহাদশা চলে
বা মারকপতি মানে 6th হাউস বা 8th হাউস বা 12th হাউসের লর্ডের মহাদশা চলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্তান সম্ভবা হতে বাদ সাধবে এই সকল দশাগুলো। আরো অনেক পয়েন্ট রয়েছে, যেমন এক্ষেত্রে সন্তান হয়ে অনেকের থাকছে না, মারা যাচ্ছে, সেটাও কিন্তু এই মহাদশার কারণেই। যদি মহাদশায় রাহু থাকে বা অন্তর্দশা একটা শর্ট পিরিয়ডে রাহু ঢুকেছে, একটা রাহু রবি কানেকশন হয়ে গেছে বা একটা রাহু রবি মঙ্গল কানেকশন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্তান প্রসব হবে কিন্তু মৃত সন্তান, অথবা হয়ে সন্তান আর থাকবে না বা সন্তানটা নষ্ট হয়ে যাবে, এরকম একটা জায়গা তৈরি হবে। শুক্রের বলবান হওয়াটা নারীর ছকে এবং পুরুষের ছকে, যে যে মানে পুত্র সন্তান অভিলাষী মাতা এবং পিতার ক্ষেত্রে শুক্র বলবান হওয়াটা ছকে ভীষণভাবে প্রয়োজন। যদি বৃহস্পতি এবং শুক্রের পজিশন ঠিক থাকে, যদি তারা শুভ হয় এবং তাদের বলাবল যদি ঠিক থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি একটা সুসন্তানের মানে ধারণ করা সম্ভব, একটা সুসন্তান। নেক্সট আমি আসবো, যদি কারোর 10th হাউসে মঙ্গল থাকে, দশম ভাবে যদি মঙ্গল থাকে, তাহলে কি হলো, দশম ভাবের মঙ্গল কিন্তু দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘরে, এই দৃষ্টিটা কিন্তু অশুভ। এই জায়গায় কিন্তু সন্তান হলেও মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সেস থাকবে, সন্তান হয়ে নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে, বা সন্তান আসবে না, এরকম একটা জায়গা কিন্তু তৈরি হবে। ডিস্টার্ব রবি যদি পঞ্চমে থাকে, তাহলেও সন্তান আসবে না। নট অনলি দ্যাট, যদি কারোর পঞ্চম ঘরে শনি বকরি থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই আইভিএফ, এরকম দেখবে পড়না যে আইভিএফ একবার করে ফেলেছে কিন্তু সাকসেসফুল হয়নি, নেক্সট আবার আইভিএফ করেছে, আবারও সাকসেসফুল হয়নি, তখন বাড়ির লোক কি বলছে যে ভাগ্যে বোধহয় সন্তান। প্রশ্নটা সেই কিন্তু আসছে ঘুরে ফিরে ভাগ্যের জায়গায়। আলটিমেট হচ্ছে ভাগ্য, সায়েন্স উন্নত হচ্ছে, সবকিছু আমরা হাতের সামনে পেয়ে যাচ্ছি বা অনেক অপশনস আমাদের বেড়ে যাচ্ছে, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু সেই ভাগ্যের সহায়তা আমাদের ভীষণভাবে প্রয়োজন। তাই আইভিএফ করানোর আগে বা যে কোনো রকম সারোকেসিও এখন মানুষ করাচ্ছে, টেস্ট টিউব করাচ্ছে, যে কোনো মেডিকেল ট্রিটমেন্টে যাওয়ার আগে বা সন্তান ধারণ করবে এটা ভাবছে কেউ, প্ল্যান করছে, অবশ্যই একটা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন কিন্তু প্রয়োজন। যদি একটা অ্যাস্ট্রোলজিক্যাল ঠিকঠাক কনসালটেশন, মানে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যদি ঠিকঠাক কনসালটেশন হয়, তাহলে কিন্তু ওই আইভিএফটাই সাকসেসফুলি রান করানো যায়। একদম, মানে এখান থেকে বেরোনো তার মানে রাস্তাটা রয়েছে, মানে আমি আগে যদি কেউ জেনে নিতে পারে, তাহলে এমন কিছু রেমেডি থাকবে যেখান থেকে ফার্স্ট আইভিএফটাই একদম সাকসেস হবে। একদম ফার্স্ট আইভিএফই সাকসেস হবে। তারা যদি অনেক দিন ধরে চেষ্টা করছে, তারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে গিয়ে ছক দেখালে তিনিই বলে দেবেন যে এই ছকে কিন্তু নর্মাল প্রসেসে বেবি আসবে না, তাহলে সেক্ষেত্রে তাকে আইভিএফ করাতে হবে। আইভিএফটা সাকসেস করানোর জন্য কিন্তু তখন তার প্রতিকারটা তখন তার প্রতিকার। নেক্সট আমি আরেকটা জায়গায় আসছি, সেটা হচ্ছে একাদশে। নেক্সট যাওয়ার আগে একটু ইন্টারাপ্ট করছি, আপনি তো অনেকদিন ধরে চেম্বার করছেন, তো সেক্ষেত্রে এরকম কখনো হয়েছে যে আইভিএফ ফার্স্ট এডটা ক্যান্সেল হয়ে গেছে কিন্তু তারপরে রেমেডি নিয়ে আপনার কাছ থেকে হয়েছে? একদম হয়েছে। আমি নাম বলবো না, আমার খুব ক্লোজ একজন আর কি, মানে যার সঙ্গে আমার পরবর্তীকালে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। ভদ্রমহিলা ভীষণ ভালো মানুষ, ওনার মানে এজটাও হয়ে গেছিল, অনেকটা এজে গিয়ে ওনার বিবাহ হয়েছিল, মানে 41 এজে ওনার বিয়ে হয়েছে। যদিও বা এখনকার দিনে এটাই খুব স্বাভাবিক, নিজের পায়ে এস্টাবলিশমেন্ট না হওয়ার পর বিয়ে এখন কেউই যাচ্ছে না, 19-20 বিয়ের ব্যাপারটাই নেই। এবার তখন কি হচ্ছে, 40-তে উনি 40-41-এ বিয়ে করেছেন। এবার তারপরে আমার সঙ্গে তখন ওনাদের কোনো পরিচয় ছিল না, ওনারা আইভিএফ করেছেন এবং সেটা 6 মাস মানে একটা কিন্তু মারাত্মক কষ্ট একটা নারীর ক্ষেত্রে। 6 মান্থ আইভিএফ হলেও সেটা তো একটা সন্তানই গর্ভে আছে, চূড়ান্ত কষ্ট, মানসিক শারীরিক, মন ভেঙে যাওয়া, অর্থহানি, মানে একটা তো বিশাল টাকা। আইভিএফ মানে হচ্ছে একটা পাহাড় সমান একটা খরচা। তো এবার তার প্রথমটা 6 মাসে গিয়ে নষ্ট হয়ে গেছে এবং সেকেন্ডটা 4 মাসের বেলায় নষ্ট হয়ে গেছে। তারপর উনি আমার কাছে এসেছিলেন এবং আমি যেভাবে ওনাদেরকে গাইড করে দিয়েছিলাম, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে তাতে আমি যতটুকু যা করেছিলাম, তাতে করে উনি একটা পুত্র সন্তানের জননী। আজকের ডেটে ওনার ছেলের বয়স 4.5 বছর এবং খুব সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে। মানে রেমেডি কতখানি কথা বলে, একদম রেমেডি কথা বলে, এটা আমি মানে বিশ্বাস করি। আরো এই
কারণ আমি চোখের সামনে দেখছি, আমি নিজেই চাক্ষুষ ওটার প্রমাণ পাচ্ছি। মানে আমি আমি মানুষ হিসেবে একটা এমন মানুষ যেটা ওপেনলি এরকম ভাবে বলছি ঠিকই, কারণ আমি বিশ্বাস করি যেটা সেটাই বলছি। আমি একটা এমন মানুষ, যদি আমি দেখি বা বুঝি কোনো একটা বিষয় আমার নিজেরই বিশ্বাস নেই, আমি বুঝতে পারছি এটা মিথ্যা, তাহলে না সেই জায়গাটা আমি বেশিক্ষণ স্টে করতে পারি না, আমি ওখানটা ছেড়ে দেব। আমি আর যদি মানে ওখান থেকে আমি বেরিয়ে আসবো, কিন্তু আমি নিজেই এটার প্রমাণ। আমি নিজে প্রতিনিয়ত মানুষকে বলছি, মানুষ সেটা করছে এবং করে একটা খুব ভালো রেজাল্ট পাচ্ছে। একদম 10 আমার কাছে এরকমও ক্লায়েন্ট, মানে এরকমও মানুষ এসছে, মনে করো 12 বছর তার সন্তান হচ্ছে না, 12 ইয়ার, আর্থিক জায়গাটা তার একটু দুর্বল বলে, অর্থের জায়গাটা নেই বলে, তার জন্য সে আইভিএফ বা এই ধরনের কস্টলি যে সমস্ত মেডিকেল ট্রিটমেন্ট গুলো রয়েছে সেগুলোর মধ্যে যেতে পারেনি। কিন্তু তারপরও 12 বছর ধরে সে কিন্তু বসে নেই, সে বিভিন্ন ডাক্তার, বদ্যি, তার হাজবেন্ডের বিভিন্ন টেস্ট, তার নিজের বিভিন্ন টেস্ট, সমস্ত কিছু করিয়ে একবার ওটিও করে ফেলেছে, পলিসিস্টিক ওভারি, হ্যান ডাক্তার বলেছে যে ওটি করাতে হবে, সেই সব করে নেওয়ার পরও কিন্তু সে সন্তান সম্ভবা হতে পারেনি বলে লাস্ট 2 ইয়ার সে চুপ করে বসে গেছিল যে সে আর মাতৃত্বের স্বাদ বোধহয় জীবনে কোনোদিন পাবে না। তো আমার কাছে তারপরে অনেক পরে মানে সমস্ত জায়গা থেকে বিশ্বাস হারিয়ে ফেলে আমার কাছে এসেছিল, যখন এসছে তখন সে একদম মানে হয় না একটা মানুষের মধ্যে থেকে সমস্ত নির্যাস বেরিয়ে গেলে তখন কি হয়, সেই মানুষটা রুক্ষ হয়ে যায়, মানসিক ভাবে রুক্ষ বিধ্বস্ত অবস্থায় এসছে, এবং আমাকে খুব প্রশ্নের সঙ্গেই বলেছিল যে অবিশ্বাস নিয়ে, এক রাশ অবিশ্বাস নিয়ে আমার কাছে এসছে যে মাতাজি এরকম সম্ভব, এটা হবে, মানে আপনি বলছেন হতে পারে, ঠিক আছে দেখি, মানে এরকম একটা সুর নিয়ে, রুক্ষ একটা মন নিয়ে আমার কাছে এসেছিল। এবং জাস্ট 3 মাস উনি এসেছিলেন, সম্ভবত গত বছর তার আগের বছরের জুলাই, আমার ডেটও মনে আছে, যে কাজগুলো মানে কাজগুলো যখন হয় না, চ্যালেঞ্জিং কাজগুলো যখন সাকসেস হয়, তখন না নিজেরও খুব ভালো লাগে যে চলো মা একে দয়া করেছে, আরো একবার প্রমাণ হয়ে যায় ঈশ্বর আছেন, আরো একবার বারবার যেন খুঁজে পাই যে হ্যাঁ সেই এন্ড অফ দ্য ডে ওই মাতারা আছে, আমার মাতারা আছে, এবং তিনি ডাকলে সাড়া দেন। একদমই তাই। দিয়ে তার জুলাই মাসে আমার কাছে এলেন, উনি কনসিভ করলেন সেপ্টেম্বরের শেষের দিকে, তারও পুত্র সন্তান, কাকতালীয় ভাবে তারও ছেলে। তো যাই হোক, অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি কথা বলে, যদি কেউ সঠিক জায়গায় গিয়ে পৌঁছায়, এবং সঠিক অবশ্যই এইটা হচ্ছে মূল পয়েন্ট, সঠিক জায়গায় পৌঁছানোটা এবং সঠিক প্রতিকার ধারণ করাটা, যদি সঠিক প্রতিকার কেউ ধারণ করে, সঠিক জায়গায় যদি কেউ পৌঁছতে পারে, তাহলে একদম অবধারিত সত্য কাজ হবেই, এ নিয়ে কোনো সংশয় নেই। একদমই। তো সেক্ষেত্রে বলবো যারা এরকম সমস্যায় রয়েছেন, চাইলে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। মেডিকেল সায়েন্সের সাথে অ্যাস্ট্রোলজির কিন্তু কোনো বিরোধ নেই, দুটো কিন্তু একে অপরের পরিপূরক বলা যেতেই পারে, কারণ বেশ কিছু সমস্যা থাকে যেগুলো হয়তো প্রথমেই ট্রিটমেন্ট করলেই ধরা পড়ে না, অনেক আগেই হয়তো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আপনি জানতে পারবেন যে আপনি আগামী দিনে কোন কোন রোগে আক্রান্ত হতে চলেছেন। তো সেক্ষেত্রে বলবো যে একটুখানি কিন্তু যোগাযোগ করার জন্য আপনাদের বলবো, এই কারণেই সমস্যা থেকে বেরোতে হবে। এবং সবচেয়ে বড় কথা, মেডিকেল অ্যাস্ট্রোলজি বলেও কিন্তু একটা সাবজেক্ট রয়েছে যেখানে দাঁড়িয়ে সাকসেস কতটা হবে, কতটা আপনার রেমেডি কাজ করবে, সবটাই বলে দেওয়া কিন্তু সম্ভব। তার জন্য কি করতে হবে, পৌঁছে যেতে হবে চেম্বারে। দেখে নেব চেম্বারের অ্যাড্রেস, গড়িয়া ত্রিবেণী মার্কেট, ফার্স্ট ফ্লোর, শপ নম্বর 8, কবি নজরুল মেট্রো, অপোজিট অফ গড়িয়া শীতলা মন্দির। এখানে পাচ্ছেন প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়াও তারামা রয়েছে তারাপীঠে, যেটি আপনারা কিন্তু বুকিং করে পৌঁছতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট করছেন। আর এছাড়াও নতুন 2টি চেম্বার সংযোজন হয়েছে, শোভাবাজার এবং ব্যারাকপুর। একদম উত্তর কলকাতার অনেক বন্ধু আপনারা যারা ফোন করছেন দিদির কাছে আসার জন্য যে কিভাবে পৌঁছবো, সাউথটা অনেকটা দূর হয়ে যাচ্ছে হয়তো আপনাদের, তো সেক্ষেত্রে আপনাদের কথা মাথায় রেখে শোভাবাজার এবং ব্যারাকপুর এই 2টি চেম্বার সংযোজন হয়েছে। কবে কখন পাবেন
বলেন সেটা কিন্তু একটু ফোনে বুকিং করে আপনাদের জেনে নিতে হচ্ছে। শুধুমাত্র উত্তর কলকাতার বন্ধুদের জন্য জানালাম, আর দক্ষিণ কলকাতার জন্য তো রয়েছে গড়িয়া চেম্বার। 8697201211 এবং 8697001008 বুকিং নাম্বারে ফোন করে একদম পৌঁছে যাচ্ছেন। চলে আসবো আমরা এরপরে প্রশ্নে, যে সন্তান না হওয়ার কারণগুলো আমরা দেখছি, আর কি পয়েন্টস রয়েছে? সন্তান না হওয়ার মধ্যে এই আরেকটা কিন্তু বড় পয়েন্ট, যেটা এই মুহূর্তে সমস্ত মানুষ মানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু দেখবে এখনকার মায়েরা বা নারীরা কনসিভ করলেই রাশি রাশি টেস্ট শুরু হয়ে যায়। ট্রিপল মার্কার, কোয়াড্রুপল মার্কার, এই সমস্ত মার্কার, ডাবল মার্কার, এই সমস্ত আমি যদিও বা অতটা ক্লিয়ারলি জানি না, ডাক্তারি টার্মে এগুলোই বলে। তো এই ধরনের মার্কার টেস্ট গুলো কিন্তু শুরু হয়ে যায় যখনই কোনো এক নারী সন্তান সম্ভবা হচ্ছে। আর যতটুকু আমার নলেজে আছে, এই মার্কার টেস্ট গুলো নির্ধারণ করে যে বাচ্চাটি, যেটি গর্ভস্থ বেবি যে আছে, সে সুস্থ কিনা, সে 100% সুস্থ কিনা। কারণ প্রচুর পরিমাণে কিন্তু ক্রাশ চাইল্ড আসছে, বাচ্চা অটিজমে ভুগছে অনেক বাচ্চা, কারণ এত স্পেশাল চাইল্ড। মোবাইল ফোনের ব্যবহার এমন ভাবে আমাদের দৈনন্দিন জীবনে জড়িয়ে পড়েছি আমরা মোবাইল ফোন নিয়ে। ন্যাচারালি কি হচ্ছে, রাত্রেবেলা ঘুমাচ্ছি মোবাইল মাথার কাছে রেখে, মোবাইলটা নিয়ে শুচ্ছি। গর্ভবতী মায়েরা সবসময় মোবাইল ছাড়া এখন আর কেউ থাকতেই পারে না। অটিজম হচ্ছে, বাচ্চারা জন্মে কথা বলতে পারছে না, প্রবলেম হচ্ছে তাদের, মানে অনেক দেরিতে হ্যান্ডিক্যাপ বাচ্চা হচ্ছে, এটা কিন্তু একটা বড় প্রবলেম। এবং অ্যাস্ট্রোলজি বলে এই প্রবলেমটারও কিন্তু মানে আগাম সংকেত আপনার ছকেই লুকিয়ে আছে। আচ্ছা, নারী এবং পুরুষ দুজনের ছকেই কিন্তু এই সমস্যাটার আগাম মানে প্রবলেমটা কিন্তু ওই ছক দেখলেই বলে দেওয়া যাবে। তার সন্তান হওয়ার আগেই, বিবাহের কিছুদিন পরই সে সন্তান নিয়ে যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যায়, কোনো অভিজ্ঞ বিশেষজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন করে, তখন দেখবে তিনি বলে দিচ্ছেন যে তোমার কিন্তু এই সমস্যাটা হতে পারে। সেই সমস্যাটা আমি একটু হালকা করে টাচ দিয়ে দিচ্ছি। সন্তান যারা চাইছেন, সেই ধরনের বাবা বা মা তাদের ছক বিচার করে যদি দেখা যায় যে 5th হাউসের লর্ড দ্বাদশে বসে আছে এবং সেই দ্বাদশে শনি রয়েছে, এবং সেই শনি বকরি বা বকরি শনির কোন নক্ষত্রে যদি পঞ্চমপতি গিয়ে দ্বাদশে বসে, তাহলে কিন্তু অবশ্যম্ভাবীভাবে বাচ্চা বিকলাঙ্গ হবে। আচ্ছা, আমি কিন্তু এই কথাগুলো যে বলছি, এটা কিন্তু কাউকে ভয় দেখানোর জন্য কখনোই বলছি না। অ্যাস্ট্রোলজি এটাই বলে যে সমস্যাটাকে জানুন, নির্ধারণ করুন সমস্যাটা যখন আমরা জানতে পারবো না যে আমি এখান থেকে অতটা রাস্তা যেতে গেলে পরে আমার রাস্তায় হোঁচট খেয়ে একটা বিপদ হতে পারে, তাহলে আমি ওই রাস্তাটা কিন্তু বদল করব। প্রতিকারটা নেওয়া সম্ভব হয় যদি আমরা আগামটা জানতে পারি, আগামীটা জানতে পারি। এই আগামীটা জানিয়ে দেয় হচ্ছে অ্যাস্ট্রোলজি, যেটা আজকের নয়, অনন্তকাল থেকে চলে আসছে, যেটার স্রষ্টা ঋষি পরাশর, ঋষি জৈমিনী, চাণক্য, মহান মহান সন্তরা যেটাকে মানে তৈরি করে গেছেন। এই অ্যাস্ট্রোলজির এবং অ্যাস্ট্রোনমি যেটা অনেক পরে সায়েন্সের তালিকায় এসছে, তার অনেক আগেই কিন্তু আমরা জানতাম যে আকাশে কালপুরুষকে আমরা চিনতাম, আমরা জানতাম কোন গ্রহ আমাদের কি ফল দিচ্ছে, কি কি গ্রহ আছে, এগুলো আমাদের সনাতন যারা ঋষি মহর্ষিরা রয়েছেন তারা কিন্তু সবটাই জানতো। তো অ্যাস্ট্রোলজি একটা এমন পবিত্র একটা জায়গা, যেখানটা দিয়ে কিন্তু আপনি নিজের জীবনটাকে সম্পূর্ণরূপে জানতে পারবেন, কি রহস্য লুকিয়ে আছে সেটাকে উদ্ঘাটন করতে পারবেন এবং সেটার প্রতিকার করতে পারবেন। ঠিক কথাই, একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই অটিজম চাইল্ড বা যাদেরকে আমরা স্পেশাল চাইল্ড বলি, এখন তাদের জন্য অনেক স্কুল হয়েছে, অনেক কিছু হয়েছে, ঠিক কথাই, কিন্তু তবুও কোথায় গিয়ে যেন একটা অস্বাভাবিকতা তো থেকেই থাকে যে সেই বাচ্চাটির ভবিষ্যৎ কি হবে। যে মা তাকে জন্ম দিয়েছে, সব থেকে বেশি যন্ত্রণা সেই মায়ের এবং পিতার, যে তার সন্তান যে জন্মালো, যে ভূমিষ্ঠ হলো। একটা কোনো মায়ের সন্তান যদি রাস্তায় চলতে গিয়ে পড়ে যায়, তাহলে মাদের বুকে কিরকম ব্যথা লাগে। আর সেখানে যদি সেই সন্তানটি ভূমিষ্ঠ হয়েই হলো এমন ভাবে, সারাটা জীবন সে নিজের জীবনটাই নষ্ট, সারাটা, এটা তো নষ্ট জীবন, সারাটা জীবন সে স্বাভাবিকভাবে চলতেই পারবে না, স্বাভাবিকভাবে সমাজে লড়াই করতে পারবে না। তাহলে এটা সব থেকে বেশি কষ্ট, যে জন্মালো তার তো কষ্টই, মাতা পিতার মারাত্মক কষ্ট। এই কষ্টের সত্যি কোনো মানে নিবারণ নেই, মানে এই কষ্টের এই যন্ত্রণা যার হয়, যে ফেস করে সেই বোঝে। বুধ যদি পঞ্চমে বকরি হয় তাহলে বাচ্চা অটিজম হয়,
কিন্তু এটা তো জানতে হবে মানুষকে, তার জন্য তাকে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন করাতে হবে, জন্মছকটা ভালো করে বিচার করাতে হবে তাকে, তবেই কি সে জানতে পারবে। তো সেই জায়গা থেকে বলবো যে সঠিক জায়গা কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে, পৌঁছে যেতে হবে সঠিক মানুষের কাছে, তবেই কিন্তু আপনি এই সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন। আর তার জন্য আবারও মনে করিয়ে দেবো, পেয়ে যাচ্ছেন গড়িয়া চেম্বার, পেয়ে যাচ্ছেন শোভাবাজার, ব্যারাকপুর এবং তারাপীঠ, এই চারটি জায়গায় চেম্বার রয়েছে এবং বুকিং নাম্বারও টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। একদম বুকিং করে পৌঁছে যাওয়া সুস্মিতাদির কাছে ভালো থাকার জন্য, এবং আপনার জন্মছক কি বলছে সেটা একটু জেনে নেওয়া। আগের থেকে যদি জন্মছকটা আমরা বিচার করে নিই তাহলে অনেক সমস্যা থেকে আমরা নিজেরাই বেরিয়ে আসতে পারি। একদম, জন্মছক বিচার করে নিলে পরে আগের থেকে একটা তো বিবাহের আগে একটা বিচার্য বিষয় রয়েছে, মানে ওটা অন্য কোনো একদিন আলোচনা করবো, জটক বিচার যেটা, ওটা অন্য কোনো একটা এপিসোডে আলোচনা করবো, কারণ এখন সময় খুব কম। যতটা সম্ভব এই একটা বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করছি যাতে মানুষের মধ্যে সচেতনতা আসে, কারণ এখন মানুষ কিন্তু অনেকটাই সচেতন। আমার কাছে অনেক মানুষ এরকম আসে নতুন যারা বা বিয়ে করছে, নিউ জেনারেশন কিন্তু এখন অনেকটা সচেতন, এবং তারা কিন্তু রীতিমতো জটক বিচার করে, প্রি ম্যারিটাল টেস্ট হয়, বিভিন্ন রকম রক্ত পরীক্ষা করে তারপর তারা বিয়ে করছে। নট অনলি দ্যাট, বিয়েটা করার আগে জটক বিচার করে নিচ্ছে, বিয়ের পর সন্তান নেওয়ার আগে চলে আসছে, জিজ্ঞেস করছে দিদি কিভাবে বা মা কিভাবে কি করা যায়, কোন সময়। এই সন্তানের ক্ষেত্রে সঠিক গ্রহ নক্ষত্র, সঠিক দিন, সঠিক যোগ, সঠিক তিথি ভীষণভাবে প্রয়োজন কনসিভিং এর ক্ষেত্রে। মানে যে যখন বাচ্চাটাকে কনসিভ করতে চাইছে সেই সময়টা, সেই টাইম স্প্যানটা কিরকম, কোনো পাপগ্রহের দৃষ্টি পঞ্চম ঘরে নেই তো, বা পঞ্চম ঘরে কোনো পাপগ্রহ পাপীড়িত অবস্থায় নেই তো, বা বক্রি অবস্থায় কোনো গ্রহ নেই তো। পঞ্চম ঘরটা, পঞ্চম দ্বাদশ মারাত্মকভাবে মানে মাইনে রাখে আর কি এক্ষেত্রে। তো সেক্ষেত্রে এখন প্রচুর ছেলে মেয়ে এরকম বিয়ে করে সন্তান হওয়ার মানে নেওয়ার আগে কিন্তু আসছে, যোগাযোগ করছে, কিন্তু আমি বলবো যে ম্যাসিভ আকারে এই সচেতনতাটা ছড়িয়ে যাওয়ার প্রয়োজন আছে, যাতে কোনো ঘরে কারোর, কোনো মায়ের গর্ভের সন্তান যেন কখনো অসুস্থ না হয়। আমি সবসময় এটাই প্রার্থনা করব, কারণ ওটা যে ফেস করে সে বোঝে, ও মারাত্মক যন্ত্রণা, মারাত্মক যন্ত্রণা। এবং সন্তান হওয়ার পর সেই সন্তানকে যদি ত্যাগ করতে হয়, অনেকেই তো মারা যায়, অনেক যার এটা খুব ভালো একটা পয়েন্ট বললে বর্ণা। এরকম হয়, মনে করো কেউ অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করায়নি, হ্যাঁ, এমনি সে তার সন্তান হচ্ছে না বলে সে আইভিএফ বা কিছু করে উঠতে পারছে না, তো তখন সে বেবি অ্যাডপ্ট করাচ্ছে। এবার তার চার্টে যদি সন্তানের সুখটাই না থাকে, সে কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ওই সন্তানকে দিয়ে সুখ পাবে বা তাকে মা বলে ডাকবে। দেখা যাবে ওই সন্তানটাই যখন একটু বড় হলো, তখন একটা এমন বিদ্বেষ তৈরি হলো বাবা মার প্রতি, যে কোনো কারণেই হোক, এমন একটা বিদ্বেষ তৈরি হবে যে বিদ্বেষটার কারণে কিন্তু সন্তান মা বাবাকে ত্যাগ করবে। শেষ বয়সে হলেও কিন্তু তাকে সেই যন্ত্রণাটা ফেস করতে হচ্ছে, সন্তান হারিয়ে যাওয়ার যন্ত্রণা বা সন্তান না থাকার যন্ত্রণা, আবার তার কোল শূন্য। এবং অনেক ক্ষেত্রেই তো আমরা দেখি যে সন্তানের কাছ থেকে বাবা মারা যথেষ্ট বেশি আঘাত পেয়ে থাকেন, এবং এমনও কথা শোনা যায় তখন হয়তো সেই মা যে সন্তানকে আনার জন্য এত কষ্ট, তার মুখ থেকে তখন শোনা যায় যে এর থেকে সন্তান না হওয়াই ভালো ছিল। অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। ওগুলো আবার অন্যরকম একটা বিচার্য বিষয়। ওগুলো একটা ছকে দেখতে হবে সে কোন সময় জাতকটা জন্মেছে, যে মা জন্ম দিচ্ছে। এটাও একটা খুব ভালো পয়েন্ট, দিনক্ষণ দেখে বেবিকে ভূমিষ্ঠ করুন। ডাক্তার তো অবশ্যই তার নিজের ডেট দেবেন, ডক্টর যেটা বলবেন যে অমুক দিন আপনার সিজার, এবার সেক্ষেত্রে আপনাকে ডক্টরের সঙ্গে একটা কথা বলে নিতে হবে যে সেই দিনটা যদি আপনার মনে হয় যে ওই দিনটা ঠিক নয়, এবং অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসালটেশন করিয়ে আপনাকে যদি তিনি বলে দেন যে না এই দিনটায় দেখা যাচ্ছে সেই দিনটায় জন্মালে পরে বাচ্চাটা কালসর্প হবে, বাচ্চাটা মাঙ্গলিক হবে, বাচ্চাটার শনি বকরি হয়ে যাবে, তাহলে তো আগের থেকে কনসালটেশন করিয়ে দিনক্ষণটা ঠিক করতে হবে, সঠিক যোগে, সঠিক দিনে, সঠিক বারে, সঠিক নক্ষত্রে একটা বাচ্চাকে সঠিক লগ্নে জন্ম দেওয়াটা ভীষণ ভাবে প্রয়োজন। তাহলে না সচেতনতা বোধটা আমাদের এখনো অতটা হয়নি এখনো। ঠিক সেই কারণেই এই প্রোগ্রামে আসা এবং মানুষকে বলা, যতটা সম্ভব চেষ্টা করা
যাতে করে মানুষের মনে সেই জাগরুকতাটার উদ্রেক হয়, মানুষ যাতে জাগরুক হন এবং তারা যাতে জীবনটাকে আনন্দমুখর করে সুন্দরভাবে সুস্থ শরীরে বেঁচে থাকতে পারেন, সেই কারণেই এই প্রোগ্রামে আসা। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, সময় জানান দিয়েছে। যাওয়ার আগে আবারও মনে করিয়ে দেবো, চেম্বারের অ্যাড্রেস রইল আপনাদের জন্য। বুকিং নাম্বারে ফোন করে একদম পৌঁছে যাওয়া। অনুষ্ঠান শেষ করব, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার।